পোলারাইজড স্টেট অফ সেল এর মানে হচ্ছে আমাদের বডিতে যে কোষ বা সেল আছে তাদের ভেতরের তুলনায় বাইরের কিছু পটেনশিয়াল ডিফারেন্স থাকে বা বিভব পার্থক্য থাকে। তো এই টোটাল বিষয়টাকে বলা হয় পোলারাইজড স্টেট অফ সেল। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটু দেখি যে আমাদের এখানে একটা সেল দেওয়া আছে। আমি যদিও অতটা ভালো আঁকতে পারিনি, তো ধরে নিই আমাদের এখানে একটা সেল বা কোষ দেওয়া আছে এবং এই কোষের দুই পাশে না আসলে চারপাশে একটা গোলাপি কালার, আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা বাউন্ডারি দেওয়া আছে যেটাকে আমরা বলছি সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেনটা আসলে কি করে আমাদের সেলের ভেতরের অংশ থেকে বাইরের অংশকে পৃথক করে রাখে। আমাদের সেলের বাইরের অংশে যে পানির মতো উপাদানগুলোকে দেখছি এগুলোকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আমি যদি একটু লিখি এটা মানে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড অথবা আমাদের কোষের বাইরের অংশ। এবং আমাদের কোষের ভেতরে যে অর্গানগুলো দেখছি আমরা জানি যে কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে। এই যে টোটাল অর্গানগুলো যার মধ্যে আছে অথবা যার উপর ভিত্তি করে বসে আছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের ভেতরের অংশে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো এই যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড এটাকে আমরা বেসিক্যালি অনেক সময় সাইটোপ্লাজম বলে থাকি। আর একটা কোষের বাইরে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো পোলারাইজড স্টেটটা আসলে কখন কাজ করে, যদি আমরা কোনো একটা মাল্টিমিটার নিয়ে এই যে এখানে দুটো অংশে রাখি, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে রাখলাম মাল্টিমিটার একটা প্রোব, আর আরেকটা প্রোব বা টার্মিনাল যদি আমি এক্সট্রা সেলুলার পয়েন্টে বা এক্সট্রা সেলুলার রেজিয়নে রাখি, তবে আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো। খেয়াল করে দেখো আমাদের এখানে কোষে কিন্তু আমরা কিচ্ছু করছি না, কোষটা ওর নিজের মতোই আছে, আবার এই সেল মেমব্রেনটাও কিন্তু ওর নিজের মতো আছে। বাট বেসিক্যালি আমরা যখন কোষের ভেতরের সাপেক্ষে বাইরের ভোল্টেজটা মাপতে যাব তখন মাল্টিমিটার একটা খুব সুন্দর রেজাল্ট দেখাবে। সেই রেজাল্টের একটা রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে আমি একটু লিখে রাখি -40 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট। এবং বেসিক্যালি বেশিরভাগ বই বা রেফারেন্সে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। দ্যাট মিন্স আমাদের সেলের ভেতরের অংশের সাথে বাইরের অংশের একটা বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স আছে, যেটা মোটামুটি -70 মিলিভোল্ট বলা হয়। বাট এটা আসলে সবসময় যে এরকম থাকে তা না, এটা একটা রেঞ্জের মধ্যে ওঠানামা করে, যেটা হচ্ছে -40 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট। তো এখন এখানে -70 মিলিভোল্ট মানে কি? মানে হচ্ছে আমাদের কোষের ভেতরের অংশটুকুর চেয়ে বাইরের অংশটুকুর পজিটিভিটি বেশি। বা বলতে পারি আমাদের কোষের বাইরের যদি বিভব হয় 100 মিলিভোল্ট, তবে আমাদের কোষের ভেতরের যে বিভব সেটা হবে 30 মিলিভোল্ট। তখন তুমি খেয়াল করে দেখবে 30 থেকে যদি 100কে বিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আমরা -70 মিলিভোল্ট পাবো। তার মানে আমি বলতে পারি আমাদের কোষের ভেতরের অংশটুকু অনেকটা নেগেটিভ আর বাইরের অংশটুকু হচ্ছে অনেকটা পজিটিভ। বাট এটা সবসময়ের ক্ষেত্রে সঠিক না, আমরা এখানে আপেক্ষিকভাবে এটাকে চিন্তা করব। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে 30 মিলিভোল্ট হচ্ছে আসলে একটা পজিটিভ পটেনশিয়াল, আবার 100 মিলিভোল্টও কি একটা পজিটিভ পটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারি না যে এখানে আমি যদি আপেক্ষিক বা রিলেটিভিটি নিয়ে একটু আলোচনা করি তাহলে 100-র চেয়ে 30 আসলে 70 অংশ কম। তার মানে আমাদের এখানে নেগেটিভ বলতে এমন না যেটা আসলে টোটালি সেলের ভিতরে নেগেটিভ থাকবে। এর মানে হচ্ছে বাইরের পজিটিভ অংশ বা পজিটিভ আয়নের তুলনায় সেলের ভেতরে পজিটিভ অংশটা আমাদের কম থাকবে। তো এই যে এখানে 70 অংশ কম বা বলতে পারি -40 টু -90 মিলিভোল্ট যে ভ্যারি করছে, এর মানে আমাদের কোষের দুই পাশে বিভব পার্থক্য আছে। এবং এই বিভব পার্থক্যের যে অংশ এই টোটাল স্টেটকে বলা হয় পোলারাইজড স্টেট অফ সেল বা সেলের পোলারাইজড স্টেট। এবং আমরা যে -70 মিলিভোল্ট পেয়েছি এটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, RMP। বা আমি যদি লিখি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এবং অনেকে এটাকে রেস্টিং পটেনশিয়ালও বলে। তো রেস্টিং মেমব্রেন কোত্থেকে আসছে, যেহেতু আমাদের সেলের মধ্যে সেল মেমব্রেন আছে, তো এই সেল মেমব্রেন থাকার জন্য আমরা বলতে পারি
এটা রেস্টিং অবস্থা আছে। রেস্টিং অবস্থা মানে হচ্ছে আমরা এই সেলের মধ্যে কোনো ধরনের কোনো স্টিমুলেশন দেইনি। আমরা সেলের মধ্যে কোনো অ্যাটাক করিনি। সেলকে ওর নিজের মতো থাকতে দিয়েছি। সেল এখন ঘুমাচ্ছে কোষটা। তো সেলটা এরকম রেস্ট থাকা অবস্থায় তার মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা থাকে মানে ভেতরে এবং বাইরের সাপেক্ষে সেটাকে বলা হচ্ছে আরএমপি বা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যেটার মান -40 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট পর্যন্ত ভ্যারি করে। বাট বেশিরভাগ বইতে বা রিসোর্সে যেটা দেখা যায় সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। তবে হ্যাঁ, এই 70 মিলিভোল্টটা যে আমরা পেয়েছি -70 মিলিভোল্ট, এটা আসলে সব সেলের ক্ষেত্রে একই না। বেসিক্যালি যে সমস্ত সেলগুলো এক্সাইটেবল টিস্যু নিয়ে তৈরি, আমি একটু লিখি এখানে, এক্সাইটেবল টিস্যুগুলো যে সমস্ত সেল নিয়ে তৈরি সেই সমস্ত সেলের ভিতরে বেসিক্যালি এই -70 মিলিভোল্ট কাজ করে। এক্সাইটেবল টিস্যুর খুব সুন্দর দুটো উদাহরণ হচ্ছে নিউরন এবং আমাদের মাসেলস বা পেশি টিস্যু। তো নিউরন বা স্নায়ু কোষ এবং মাসেলস বা পেশি টিস্যুর মধ্যে যে সমস্ত কোষ দেখা যায় ওই সমস্ত কোষের বাইরের তুলনায় ভিতরের এই 70 মিলিভোল্ট কাজ করে, যেটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এখন মেইন কথা হচ্ছে কেনই বা একটা সেল এরকম রেস্টিং পটেনশিয়াল দেখায় বা সেলের মধ্যে কেন এরকম ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। এর মেইন রিজনটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এর মেইন কারণ হচ্ছে আমরা যখন একটা সেল মেমব্রেনকে দেখছি, এই সেল মেমব্রেনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেমি পারমিয়েবল মেমব্রেন। দ্যাট মিনস আমাদের এই সেল মেমব্রেন দিয়ে কিছু কিছু উপাদান বা মলিকিউল পাস হতে পারে সেলের ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে, এবং কিছু কিছু মলিকিউল পাস হতে পারে না। সেগুলোকে পাস করার জন্য আমাদের স্পেসিফিক কিছু পথ দরকার হয়, এবং এই ধরনের পথ আসলে দুটো। একটাকে বলা হয় চ্যানেল, যেটা সেল মেমব্রেনে থাকে, এবং আরেকটা হচ্ছে আমাদের পাম্প। তো আমরা চ্যানেল এবং পাম্প নিয়ে বিস্তারিত পরবর্তী লেকচারগুলোতে জানবো, বাট একটু জেনে নাও এখানে চ্যানেল বা পাম্প যেটাই বলি না কেন এগুলোর মধ্যে দিয়ে একটা সেলের বাইরে থেকে ভিতরে বা ভেতর থেকে বাইরে বিভিন্ন ধরনের আয়ন্সগুলো পাস হয় বা ট্রান্সপোর্ট হয়। তো এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেলের এই পাম্পটা, এটাকে বলা হয় আয়ন পাম্প। যেহেতু আমরা সেলের বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে বিভিন্ন ধরনের আয়ন্সগুলো ফ্লো করব, তাই এদের নাম হচ্ছে আয়ন পাম্প। তো আয়ন পাম্পটার কাজ কি? আয়ন পাম্পটা সাধারণত একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। বিষয়টা হচ্ছে, খেয়াল করে এই টোটালটাকে আমি একটা সেল হিসেবে কল্পনা করেছি, যার এখানে ছোট্ট দুটো পথ আছে, খোলা পথ, এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আয়ন পাম্প। এবং এই পাম্পগুলো শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমি ওই পাম্পকে একটা শক্তি দিব। এবং আমরা জানি সেলের মধ্যে যে শক্তিটা তৈরি হয় সেটা আসলে ওয়ান কাইন্ড অফ এটিপি, অর্থাৎ এটিপি থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এটিপিকে কিন্তু বায়োলজিক্যাল মুদ্রা বা কয়েন বলা হয়, যেটা আমাদের সেলের মধ্যে শক্তি দিয়ে থাকে। তো এই এটিপিটার মাধ্যমে যখন এই পাম্পগুলো অ্যাক্টিভেট করা হয় তখন এই পাম্পের ঢাকনাগুলো খুলে যায়। আমাদের পাম্পের মধ্যে কিন্তু ঢাকনা থাকে, অর্থাৎ এখানে ঢাকনা থাকে, তারপরে এখানে কিন্তু ঢাকনা থাকে। এই ঢাকনাগুলো খোলা হওয়া বা বন্ধ হওয়ার সাথে আমাদের আয়নগুলো ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে এক্সচেঞ্জ হতে পারে। যদি খোলা থাকে তাহলে আয়নগুলো যাতায়াত করতে পারবে, আর যদি বন্ধ থাকে তাহলে আয়ন যাতায়াত করতে পারবে না। তো তার আগে বলে নিই, আমাদের সেলের ভেতরেও কিছু আয়ন্স থাকে এবং সেলের বাইরেও কিছু আয়ন্স থাকে। তবে এখানে যদি আমি একটা এটিপির মাধ্যমে এই পাম্পটাকে চালু করি বা আয়ন পাম্পকে যদি চালু করি, তাহলে আয়ন পাম্প কী করে? সে বেসিক্যালি সেলের ভেতরে, অর্থাৎ আমি যদি ভেতরের দিকে দেখাই, সেলের ভেতরে 2টা পটাশিয়াম আয়নকে দিবে এবং সেলের ভেতর থেকে বাইরের দিকে 3টা সোডিয়াম আয়নকে বের করে দেবে। এবং প্রতিবার যখন এই পাম্পটাকে চালানো হয় এটিপির মাধ্যমে, সে প্রতিবার একই কাজ করে। সেলের বাইরের থেকে 2টা পটাশিয়াম আয়নকে ভেতরে পাঠাবে এবং সেলের ভেতরে যে সোডিয়াম আয়নগুলো আছে তাদের মধ্যে থেকে 3জন সোডিয়াম আয়নকে সে বাইরে পাঠিয়ে দিবে। তাহলে আমি কিন্তু বলতে পারি, আমরা যদি 1000 বার এটিপি ব্যবহার করি এবং 1000 বার যদি পাম্পটাকে চালু করি বা অ্যাক্টিভেট করি, তাহলে সেলের ভেতরে বলা যায় 2000টা 2000 হ্যাঁ 2000টা পটাশিয়াম আয়ন আসবে এবং সেলের বাইরে 3000টা সোডিয়াম আয়ন চলে যাবে। তার মানে 1000 বার পাম্পটা চালানোর ফলে বা এটিপি খরচ করার ফলে আমরা 1000টা বলা যায় পজিটিভ আয়ন সেলের ভেতর থেকে হারাচ্ছি। এবং এই যে পজিটিভ আয়নগুলো আমরা হারাচ্ছি, এই হারানোর ফলে সেলের ভেতরের অবস্থাটা অনেকটা নেগেটিভের মতো হয়ে যায় এবং সেলের বাইরের অবস্থাটা অনেকটা পজিটিভের মতো হয়ে যায়।
যখন এরকম একটা কন্ডিশন আসে যে বাইরে বেশি পজিটিভ চার্জ, ভেতরে বেশি নেগেটিভ চার্জ, তখনই কিন্তু এরকম একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় বা সেলের যে মেমব্রেন আছে এই মেমব্রেনের দুই পাশে একটা বিভব পার্থক্য তৈরি হয় এবং এই বিভব পার্থক্যটার জন্যই সেলের অবস্থাটা কার মতো হয়, পোলারাইজড হয়। দ্যাট মিনস সেখানে একটা মিলিভোল্ট দেখা যায় যেটা -70 মিলিভোল্ট। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের পাম্প কিন্তু একটা না, এখানে কিন্তু অনেকে ভুল করতে পারে যে একটা পাম্প দিয়ে আসলে এরকম হচ্ছে, বিষয়টা আসলে তা না। এখানে স্পেসিফিক দুইটা পাম্প কাজ করে। যেমন আমি বলতে পারি কে প্লাস বা পটাশিয়ামের জন্য একটা পাম্প কাজ করে, তাদেরকে বলা হয় পটাশিয়াম পাম্প, এবং সোডিয়ামকে বাইরে বের করার জন্য অন্য একটা পাম্প ইউজ করা হয় এখানে, যেটা হচ্ছে আমাদের সোডিয়াম পাম্প। দ্যাট মিনস পটাশিয়াম পাম্প, সোডিয়াম পাম্প আলাদা, এবং এরা আলাদাভাবে এটিপির মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে সেলের মধ্যে এই ডিফারেন্সটা তৈরি করে। আবার একটা সেলের ভিতরে অনেক নেগেটিভ চার্জড কিছু প্রোটিন থাকে, এবং এই প্রোটিনগুলোও কিন্তু বেসিক্যালি বাইরে বের হতে পারে না, সেলের ভেতরে থেকে যায়। তো সেলের ভেতরে যখন এই প্রোটিনগুলো থাকছে, অবশ্যই তারা কি করছে, সেলের ভেতরের অবস্থাটা অনেকটা নেগেটিভিজম বা নেগেটিভিটি তৈরি করে ফেলছে। তাই এই সমস্ত কারণে সেলের ভেতরের সাপেক্ষে বাইরের যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা -40 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্টের মধ্যে ওঠানামা করে। তবে সব সেলের ক্ষেত্রে কিন্তু 70 মিলিভোল্ট থাকে না, এটা হচ্ছে ভ্যারি করে এক একটা সেলের ক্ষেত্রে। যেহেতু আমাদের সোডিয়াম পাম্প এবং পটাশিয়াম পাম্প এই পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে, তাই এই পাম্পের আরও একটা নাম আছে যাদেরকে বলা হয় পটেনশিওজেনিক পাম্প। পটেনশিওজেনিক মানে হচ্ছে যারা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, বা যে সমস্ত পাম্পগুলো পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে সেলের ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে। এবং আরও একটা বিষয় এখানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে পরিমাণটা আসলে কতটুকু। যেমন আমি যদি ইন্ট্রাসেলুলার ফ্লুইডের কথা বলি, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আমরা জানি এটা অবশ্যই একটু নেগেটিভিটি হবে, যেহেতু আমাদের এখানে বেশি পরিমাণ মানে এখান থেকে প্রতিবার এটিপি অ্যাক্টিভেট হওয়ার ফলে কিছু পরিমাণ আমাদের অ্যানায়ন যেটা বা ক্যাটন, যেটা ক্যাটন হচ্ছে আমাদের এখানে বাইরে বের হচ্ছে বেশি পরিমাণে। তো আমরা এখানে একটু পরিমাণটা দেখি। ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ক্ষেত্রে আমাদের সোডিয়াম প্লাস বা Na প্লাস যে আয়ন, তার ঘনত্ব কিন্তু অনেক কম থাকে, যেহেতু সে বাইরে বের হচ্ছে। এটা থাকে 5 থেকে মাত্র 15 মিলি মোল পরিমাণ, এবং পটাশিয়াম প্লাসের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে আছে। এটা আসলে কী হবে, পটাশিয়াম প্লাসের পরিমাণ অনেক বেশি থাকবে, যেটা হচ্ছে 140 মিলিমোল। যেহেতু বাইরে থেকে বারবার পটাশিয়াম ঢুকছে আর ভেতর থেকে সোডিয়ামটা বের হচ্ছে, তাই সোডিয়াম আয়নের পরিমাণ ভেতরে কম বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে কম। এবং আচ্ছা, এটা সোডিয়াম, আচ্ছা সোডিয়ামের পরিমাণ হচ্ছে কম আর পটাশিয়ামের পরিমাণ হচ্ছে আমাদের বেশি। আর আমি যদি এক্সট্রা সেলুলার ফ্লুইডের কথা বলি, সেটার ক্ষেত্রে টোটালি ফিগারটা আমাদের ভিন্ন হবে। যেহেতু আমাদের বারবার বাইরের দিকে 3টা করে সোডিয়াম প্লাস বের হচ্ছে প্রতিবার পাম্প অ্যাক্টিভেট হওয়ার ফলে, তাই এক্সট্রা সেলুলার ফ্লুইডের ক্ষেত্রে আমাদের সোডিয়ামের ঘনত্ব হচ্ছে 145 মিলিমোলার। আর কে প্লাস যেহেতু বাইরে থেকে বারবার ভেতরে আসছে, তাই ওর পরিমাণ অনেক কম, মাত্র 5 মিলিমোলার। এবং এই যে এখানে এই ডিফারেন্সটা থাকছে, এই ডিফারেন্সের জন্যই বেসিক্যালি আমাদের আরএমপি বা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তৈরি হচ্ছে। এবং এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ফলে আমরা বলতে পারি আমাদের সেলের মধ্যে একটা ইলেকট্রিসিটির ক্যাটাগরি তৈরি হচ্ছে বা বায়ো ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। বাট অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে যে পোলারাইজড স্টারটা তৈরি হয়েছে সেলের, এটা কিন্তু অটোমেটিক হয়েছে, আমরা বাইরে থেকে কোনো কাজ করিনি। আমরা সৃষ্টির পর থেকে সৃষ্টিকর্তা এমন একটা মেকানিজম তৈরি করে দিয়েছেন যাতে আমাদের বাইরে থেকে ভিতরে বা ভেতর থেকে বাইরে একটা স্পেসিফিক পটেনশিয়াল ডিফারেন্স থাকে। বাট আমরা যদি এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কিছু স্পেসিফিক কাজ করতে হবে, যেমন স্টিমুলেশন দেওয়া যায়, প্রেশার দেওয়া যায় বাইরে থেকে, বা অন্য কোনো পদ্ধতি ইউজ করা যায়, যেটা আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।